মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। অনেকক্ষণই হয়ে গেল ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চা খাওয়া হয়ে গেছে। তারপরে এসেছি ব্যালকনিতে গাছগুলোতে একটু জল দেব। আর এই যে টবটা যেহেতু আমাদের ওপেন এরিয়াতে থাকে, তো টবগুলোতে না ধুলো লেগে যায়। আর যদিও আমার এই যে টবগুলো রয়েছে বেশ লাইট কালারের, সেই কারণেই ধুলোটা না একটু বেশি ভিজিবল হয়। সেই কারণেই একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। পাতাগুলোতেও প্রচণ্ড ধুলো পড়ে যেহেতু ওপেন জায়গাতে থাকে। তো গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। সব মুছে নিয়েছি। বিজয় গিয়েছে বাজারে, বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, ও শুয়ে রয়েছে। আর আজকে যেহেতু রবিবার, তো একটু দেরি করেই রবিবারের দিনকে ওঠে, যেহেতু পড়াটরার সেরকম চাপ থাকে না, রবিবার দিনটাও ছুটিই থাকে। আসলে এখনকার বেশিরভাগ বাচ্চারাই সেই আমাদের মতো না আর কি। আমরা যেরকম ভোরবেলায় উঠে পড়াশোনা করতাম, পরীক্ষার আগ দিয়ে বিশেষ করে বাবা মা তো সেই ভোরবেলায় ডেকে দিত। তবে এখনকার বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই সেই রাত্রে অনেক রাত অবধি পড়াশোনা করবে, আর সকালে একটু দেরিতেই ওরা ঘুম থেকে ওঠে। আমার ছেলেও ঠিক তাই। আমাদের কাছে তো রাত 12টা মানে নিশিরাত্রি বলে মনে করতাম। আমি তো ছোটবেলায় ভাই আর আমি যখন পড়তে বসতাম, খুব ছোট ছিলাম যখন, তখন গল্প করতাম যে রাত্রির 12টার পরে জানিস রাস্তা দিয়ে ভূত ঘুরে বেড়ায়। তো যাই হোক, আমাদের মনে পড়ে না রাত্রি 12টার সময় আমরা কোনোদিন ঘুমোতে গিয়েছি। মানে ওই নর্মাল ডেগুলোর কথা বলছি, কোনো অনুষ্ঠান থাকলে, বিয়ে থাওয়া থাকলে সেটা আলাদা বিষয়। তবে ডেইলি বেসিসে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, যেহেতু বাবা মা ভোরবেলাতেই ঘুম থেকে উঠতো, সেই ছোটবেলার থেকেই দেখে এসেছি। আর বাবার কাজের সূত্রেও বাবাকে যেহেতু ভোরবেলাতে উঠতে হতো, তো সেই কারণে আমরা খুব সকাল সকালই ঘুমিয়ে পড়তাম। ওই 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। আর সকালবেলাতে বাবা মা ভোরবেলাতে উঠতো, আর আমি আর ভাই পড়া না থাকলে পরে বড় জোর 7টায় উঠতাম। তবে তারপরে কোনোদিন উঠিনি। আর এখনকার বাচ্চারা রাত্রির 12টা কি 1টা 1:30 2টো পর্যন্ত পড়াশোনা করে। আর অত রাত অবধি পড়াশোনা করলে যথারীতি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাও যায় না। তবে আমার একটু অসুবিধাই হয়, কারণ ও যতক্ষণ না ঘুমোতে যায় ততক্ষণ আমিও ঘুমোতে যেতে পারি না। ওই আর কি বসেই থাকতে হয়। আর যেহেতু আমাকে সকালবেলায় সেই টাইমের মধ্যে উঠে কাজ তো করতেই হবে, রান্না বাড়ি সংসারের কাজ করতেই হয়। তো সেই জন্য মাঝে সাঝে আমার একটু অসুবিধাই হয়ে যায়। ওদিকে ব্যালকনিতে গাছে জল দিয়ে সোজা চলে এসেছি কিচেনে, নিজের জন্য একটু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি। বিজয় তো বাজারে গিয়েছে, বিজয় এলে বিজয়কেও করে দেবো। যদিও বিজয় বাজারে যাওয়ার আগে আমার আর বিজয়ের চা খাওয়া হয়ে গেছে। এত গরম পড়েছে, গরমের মধ্যে না কাজের এনার্জিটা পাওয়া যাচ্ছে না, যে কারণে ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বের করে একদম ঠান্ডা জল দিয়ে লেবু আর আখের গুড় দিয়ে একটু ঠান্ডা শরবত বানিয়ে নিয়েছি। চলুন একটু বসে খাই, প্রাণটা জিরিয়ে নিই। তারপরে বিজয় বাজার থেকে এলে বাজার টাজার সব গুছিয়ে তারপরে রান্নায় হাত দেব। আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, বাবু তো তাও খেলো, আর আমার বড় মেয়ে খাবেই না জানো তো। এমনি ছাতু মুড়ি বা দুধ কর্নফ্লেক্স অনিচ্ছা করে তাও খাই, কিন্তু ওটস মুসলি এইসব খাওয়াতেই পারি না। আর চপ ফুচকা এইসব পেলেই বেশি খুশি হয়। সব বাড়িতে একই অবস্থা। সে কি আর বলতে দিদিভাই, সত্যিই তাই গো, সব বাড়িতে একই অবস্থা। কোনো রকম হেলদি কোনো কিছু খাওয়াতে গেলে এক প্রকার যুদ্ধই করতে হয়। প্রথম যেদিনকে ওটস নিয়ে এসেছিলাম, আমাকে বলছে যে ওইসব তুমিই খাবা, আমাকে কিন্তু একদম খাওয়াতে আসবে না ওইসব। যদিও জানি আমাকে খাওয়াতে গেলে এক প্রকার যুদ্ধ করতেই হবে, তাও ভাবলাম দেখা যাক কতদূর খাওয়াতে পারি। প্রথম যখন ছাতু শরবত বানিয়ে দিতাম, কি ঝামেলা করতো জানো না, একদম খেতে চাইতো না। তারপরে এখন জোর করে করে এখন একটু যাও বা ছাতু শরবত খাই। তাও কিভাবে খাই তোমরা যদি দেখো তোমাদের হাসি পাবে। এরপরে কোনোদিন ছাতু শরবত খেলে আমি ক্যামেরা অন করে রাখবো, দেখবে। ও ছাতু শরবতের গ্লাসটা নেয়, নিয়ে একদম চোখ নাক বুজে ঢক ঢক করে খেয়ে নেয়। মানুষ একটু ধীরে সুস্থে খাই তো না, এক হাতে জলের বোতল মুখটা খুলে রেখে দেবে, আর এক হাত দিয়ে মানে গ্লাসটার থেকে ঢক ঢক করে শরবতটা খেয়ে আগে জল খেয়ে নেবে, যেন মনে হচ্ছে ও ওষুধ খাচ্ছে। তাও তো এত ভালো ভালো খাবার খাই, তাই এদের কত সমস্যা। আমাদের ছোটবেলায় তো দু একদিন পর পরই মা সকালবেলায় একেবারে বাসি মুখে ব্রাশ করার আগেই কোনো না কোনো পাতার রস নিয়ে আসতো, আর সেটাকেই নাক মুখ টিপে একেবারে খাইয়ে দিত। যাই হোক, অনেক বকবক করা হলো, চলুন রান্নাঘরে যেয়ে রান্নার প্রস্তুতি নেওয়া যাক। ওদিকে বিজয় বাজার থেকে চলে এসেছিল, বাবুকে ঘুম থেকে তুলে ঘরদোর গুছিয়ে নিয়েছি।
আর বাজার থেকে আসার পরে বাজার টাজার সব গুছিয়ে মশলা টশলাও রেডি করে নিয়েছি। আজকে বাজার থেকে বিজয় মাটন নিয়ে এসেছে, তো এটাকেই আজকে স্পেশালভাবে রান্না করব। তবে রান্নাঘরে আসার আগে বাবুকে আর বিজয়কে একটু ছাতু মুড়ি দিয়ে এসেছি, তো ওরা খাচ্ছে। প্রথমেই আমি এখানে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ, হলুদ, টক দই আর যে বেসিক মশলাটা হয়, যেমন ওই আদা, লঙ্কা, রসুন, ধনে, জিরে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ম্যারিনেট করে যতক্ষণ বেশি রাখা যায় ততটাই বেশি ভালো সফট হয় মাটনটা। আজকে আমি রান্না করব মাটন ডাক বাংলো। এটা খেতে খুব ভালো হয়। আমি অনেক দিন পর আবার করছি। লকডাউনের মধ্যে প্রায়শই আমরা এইভাবে করে খেতাম আর ওরা খুব ভালো খেত। আর এই মাটন ডাক বাংলোটা অনেকদিন করাও হয় না, সেই কারণেই ভাবলাম আজকে একটু মাটন ডাক বাংলোই করি। বাবুকে যখনই বললাম যে আজকে মাটন ডাক বাংলো করব, ও তো খুব খুশি হয়ে গেছে। তো চলুন, এদিকে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এটাকে মিনিমাম ২ ঘন্টা মতো যদি ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায়, সেই ক্ষেত্রে টেস্টটা খুব ভালো আসে। তবে আমার হাতে অতটা সময় নেই, সেই কারণে আমি ওই ৪০ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এদিকে একটু বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি। এবার আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আর এই মাটন ডাক বাংলোতে নরমালি আমরা বাড়িতে যে গরম মশলাটা ব্যবহার করি, মানে মাংস, ডিমে যেটা ব্যবহার করি আর কি, সেটা না দিয়ে এর মধ্যে সবথেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা। আর যদি বাড়িতে শাহি বিরিয়ানি মশলা না থাকে, সেই ক্ষেত্রে ধনে, সাজিরে, গোটা গরম মশলা মানে ওই এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সঙ্গে গোলমরিচ, জায়ফল, জয়িত্রী সবকিছু দিয়ে একটা শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিয়ে তারপরে মিক্সিতে পাউডার বানিয়েও দিতে পারো, খুব ভালো খেতে হয়। আর যদি সেটাও না পারো তাহলে একদম যেকোনো দোকান থেকে যে বিরিয়ানি নরমালি যে বিরিয়ানি মশলা হয় সেটাও দিতে পারো, ওটাতেও খুব ভালো টেস্ট আসে। আগে আমি বাড়িতে সবসময়ের জন্যই বিরিয়ানি মশলাটা বেশি করে বানিয়ে রাখতাম। তবে এখন ওই জেকের গরম মশলা বা বিরিয়ানি মশলাটা যেহেতু ব্যবহার করি আর ওটা ভীষণ ভালোও খেতে হয়, সেই কারণে আর সেইভাবে করা হয় না। মাটনে সবসময়ের জন্যই দেখবে একটু শাহি গরম মশলা বা বিরিয়ানি মশলা দিলে মাটনটা খেতে খুব ভালো হয়। বিশেষ করে বিয়েবাড়ির মাটনটা দেখবে খুব টেস্টি হয় খেতে। তার কারণই হচ্ছে ওরা বিয়েবাড়িতে মানে জায়ফল, জয়িত্রী পাউডার করে দেয়। আর জায়ফল, জয়িত্রীর না একটা খুব ভালো একটা ফ্রেগরেন্স থাকে, যে কারণে খুব ভালো টেস্ট আসে। আর বিরিয়ানি মশলাতেও ওই সেম দুটো মশলা থাকেই, তার সঙ্গে আরও এক্সট্রা অনেক মশলা থাকে। মানে ওই নরমালি যে বাড়িতে আমরা মাংসের ঝোল খাই বা মাংস রান্না করে খাই, তার থেকে এটা অনেকটাই আলাদা হয়। আর এটার টেস্টটা না ভীষণ রিচ হয়, মানে খুব ভালো একটা টেস্ট হয়। ওদিকে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, তার পাশাপাশি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা ডিমটাকেও ভেজে নিয়েছিলাম। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে একটা টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে একদম কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখতেই পাচ্ছেন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কালারও চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও দিতে পারেন, তবে আমি প্রেসার কুকারে দিচ্ছি না। প্রেসার কুকারে দিলে পরে চট করে রান্নাটাও হয়ে যেত, তবে প্রেসার কুকারে দিলাম না, কারণ যেহেতু কড়াইটাতে রান্না করছি আর মাংস আমার কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ করতে। তো সেই জন্য প্রেসার কুকারটা বের করলাম না, বের করলে সেই আমাকেই তো মাজতে হবে, সেই কারণেই আর বের করিনি। কড়াইয়ের মধ্যেই আমি রান্না করে নিচ্ছি। আপনাদের যদি তাড়া থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রেসারে দিয়ে দিতে পারেন, তাহলে একদম ঝটপট রান্নাটা হয়ে যাবে। সত্যি কথা বলতে প্রেসার কুকার মাজতে আমার ভীষণ বিরক্তি লাগে, ওই সব কিছু খুলে খুলে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করো, খুব বিরক্তির বিষয় আমার কাছে লাগে। সেই কারণে প্রেসার কুকারটা আমি খুব কমই ব্যবহার করি। এদিকে মাংসও আমার প্রায় হওয়ার দিকে, আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি যে কারণে খুব একটা সময় লাগেনি। তো খুব সুন্দরভাবে মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ওদিকে দেখতেই পাচ্ছেন মাংসর থেকে একেবারে হাড়গুলো খুলে আসছে। যাই হোক, এবার ওই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো দিয়ে ১-২ মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই যে জেকের যে শাহি বিরিয়ানি মশলাটা রয়েছে এটাই আমি দেব। এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে, নামানোর আগ দিয়ে শাহি বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার নামিয়ে নেব। মাংস কষানোর সময় আমি একটু মিষ্টি দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, তো সেটা আপনাদেরকে বলতে আর দেখাতে দুটোই ভুলে গিয়েছিলাম, পরে আমার মনে পড়লো।
আসলে এই মাংসটা খুব বেশি ঝালও হয় না, আবার খুব বেশি মিষ্টিও হয় না, মানে একদম সমস্ত কিছু পারফেক্ট ব্যালেন্স হবে। যেহেতু ব্রিটিশ আমলের রান্না, আর তারা আমাদের বাঙালিদের মতো সেই রকম ঝাল খেতে পারতো না, যে কারণে ওরা এইভাবেই রান্না করতো। আর আজকের মাটন ডাক বাংলোটা এতটাই ভালো খেতে হয়েছিল, কি বলবো আপনাদের। বিজয়ের আর বাবুর এক্সপ্রেশন যদি আপনাদের দেখাতে পারতাম। খুব ভালো খেতে হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে মাটন ডাক বাংলো করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকে রবিবারের দুপুরের খাওয়াটা একেবারে জমজমাট ছিল, দারুণ জমে গিয়েছিল বলতে পারেন। যাই হোক, আজকের ভিডিওতে তেমন কারোর কমেন্ট পড়তে পারলাম না, প্লিজ কিছু মনে করবেন না। ভিডিওর মধ্যে যখন গল্প করতে বসি তখন আর কমেন্টগুলো পড়া হয় না। যাই হোক, পরের ভিডিওতে অবশ্যই পড়ার চেষ্টা করব। তো চলুন, ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।